তোমাদের সকলকে সিএসএন স্টাডিতে স্বাগত জানাই। তোমরা বুঝতে পেরে গেছো যে আরআরবির গ্রুপ ডির পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে। তো আমাদেরকেও এই পরীক্ষার জন্য প্রিপারেশন একদম চালু শুরু স্টার্ট আরম্ভ করে দিতে হবে। তাই আমি আজকের থেকে আরআরবি গ্রুপ ডির ম্যাথ প্র্যাকটিস সেট নিয়ে আনা শুরু করলাম। আমি প্রথমে 2022 সালের যত সমস্ত শিফট হয়েছিল সেই শিফটের ম্যাথ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা শুরু করছি। যেমন আজকের সেট 22 সালের 22 আগস্টে শিফট ওয়ানের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটার কোশ্চেন নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো। তাই শেষ পর্যন্ত দেখো, আশা করি মজা লাগবে। তো চলো, তার আগে তোমরা আমার ফেসবুক পেজ জয়েন করতে পারো, আর টেলিগ্রামে সিএসএন স্টাডিতে জয়েন করে থাকলে এখানে তোমরা পিডিএফ এবং ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবে, ঠিক আছে, এবং সবগুলো ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। চলো, প্রথম অঙ্ক। রানী একটি ব্যবসা শুরু করার জন্য ব্যাংক থেকে 2 লক্ষ টাকা ধার নিয়েছিল। তিনি 2 বছর পর বার্ষিক 7% হারে কত সহজ সুদ প্রদান করবেন? সহজ সুদ মানে এখানে সরল সুদ, ওই যে সরল জটিল, জটিলের উল্টো সহজ, এইভাবে করেছে আর কি। তার মানে দেখো, প্রতি বছর যদি 7% হারে সুদ দেয়, তাহলে 2 বছরে কত পার্সেন্ট দিবে? 14%। কার না 2 লক্ষ। তার মানে এই টাকাটার 14% যদি বার করি, তাহলে এটাই হয়ে যাবে তোমার সুদ, যেটা রানী দিয়েছিল। তাহলে কত হচ্ছে দেখো, প্রথমে দুটো শূন্য কাটিয়ে নাও, তাহলে তোমার 14 দিয়ে গুণ করে দাও। 14 দিয়ে হচ্ছে 28,000 টাকা রানী সুদ বাবদ দান করেছিলেন, ঠিক আছে। অর্থাৎ অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। একটি চতুর্ভুজের কর্ণ 32 মিটার লম্বা এবং এর দুটি অফসেট 6 মিটার এবং 10 মিটার লম্বা। চতুর্ভুজের ক্ষেত্রফল কি? দেখো, যখনই অফসেট বলবে না, তখনই তোমাকে এটা বুঝে নিতে হবে এটা ট্রাপিজিয়াম বলেছে, ঠিক আছে। ট্রাপিজিয়ামের যে দুটো অফসেট মানে এই বাহু দুটো, অর্থাৎ একটা বলেছে তোমার 6 মিটার আর একটা 10 মিটার, আর একটা কর্ণ তোমার বলে দিয়েছে 32 মিটার। তাহলে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল। তাহলে এই যে ট্রাপিজিয়াম, তো এটা চতুর্ভুজ ট্রাপিজিয়াম হয়ে গেল। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু তাদের কর্ণ একটার দৈর্ঘ্য গুণিত তাদের অফসেটগুলোর যোগফল, অর্থাৎ 6 + 10 মানে 16। এইটা হয়ে গেল তোমার অ্যান্সার। 2 × 16 = 32, 16 × 16 = 256। যেহেতু মিটার আছে তাহলে মিটার স্কোয়ার, অর্থাৎ বর্গ মিটার। তার মানে অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখা যাক। x² - 14x + 49 = 0 এর বীজের প্রকৃতি নির্ণয় করো। অ্যাকচুয়ালি দেখো, এই প্রকৃতি নির্ণয় করার একটা ফর্মুলা তোমাকে আমি দেখিয়ে দিই। ax² + bx + c = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এর নিরূপক কি বলতো? বি স্কোয়ার, এই যে বি তার স্কোয়ার -4 × a আর c। এইটা তোমাকে বার করে নিতে হবে। এটা যদি > 0 হয়, তাহলে বীজগুলো হবে রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, ঠিক আছে, রিয়েল এবং ডিস্টিংক্ট। যদি সমান 0 হয়, তাহলে রিয়েল অ্যান্ড ইকুয়াল, মানে বাস্তব এবং সমান, ঠিক আছে। আর যদি <0 হয়, তাহলে হবে তোমার ইমাজিনারি, তার মানে কাল্পনিক, ঠিক আছে। তাহলে কি > 0 হলে বাস্তব এবং পৃথক পৃথক, যদি সমান 0 হয় বাস্তব এবং সমান, যদি <0 হয় তাহলে হবে কাল্পনিক, ঠিক আছে। এখন আমার দেখো এখানে বি কত? -14, তার হোল স্কয়ার, -4 এ কত? 1, সি কত? 49, ঠিক আছে। 14 14 দেখো, 4 4 16, 8 1 9, 1 1 1 196, আর এদিকে তোমার 4 9 36, 4 4 16 3 19, 196। তাহলে 0, তাহলে 0 হয়ে গেল, মানে রিয়েল এবং ইকুয়াল রুটস হবে, অর্থাৎ অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে মানে দ্বিঘাত সমীকরণ অঙ্ক পেতে গেলে তোমাকে এই স্ট্রাকচারটা মনে রাখলে এই ধরনের অঙ্ক তুমি ইজিলি পারবে। ক্লিয়ার? চলো নেক্সট। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি নিকটতম আনুমানিক মান যা নিম্নলিখিত সমীকরণে প্রশ্ন চিহ্নের জায়গায় আসবে? ক্লিয়ার? দেখো, এখানে যে দুটো রুট আছে, √360, √170, এগুলো কিন্তু কেউই তোমার পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার দেখো, তোমাকে বলেছে আনুমানিক, তাহলে আমরা এটার মানে মানে পূর্ণবর্গ আনুমানিক কাছাকাছি কে আছে বলতো? এর কাছাকাছি আছে 169, আর এর কাছাকাছি হচ্ছে 361, ঠিক আছে। তাহলে এইটার কাছাকাছি নিয়ে নেবো 19, ঠিক আছে, 19, কারণ আনুমানিক বলেছে, তাহলে এখানেই আনুমানিক করে নি। 19 + 12 ভাজিত 6, আমাকে ভাগের কাজটা আগে করে নিতে হবে। 12 ভাজিত 6 মানে 2,
গুণিত 3 মাইনাস এটা কত বললাম 169 মানে 13। ঠিক আছে, ভাগটা পরে লিখছি, তাহলে এটা একটু ক্যালকুলেশন করে নাও। 19 প্লাস 6 মাইনাস 13, ঠিক আছে 7, এটা হচ্ছে তোমার দেখো 12 হচ্ছে, তাই না? এবারে ভাই তো 2, তার মানে দেখো তোমার হয়ে গেল 6। তাহলে প্রথমে আনুমানিক করে নেবে, কারণ যেহেতু আনুমানিক চেয়েছে, রাইট? তাহলে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। আবার একটা দেখো সমীকরণ দিয়েছে, সেই সমীকরণটার মান কি হবে? তুমি কি করবে, সিম্পলি এটাকে গুণ করে দাও। দেখো 3x² ওকে মাইনাস 18x প্লাস x² প্লাস 6x মাইনাস 9 প্লাস 24 মাইনাস x³ রাইট। এরপরে দেখো প্রত্যেকটা যে অপশনগুলো দিয়েছে সেগুলো সবই কনস্ট্যান্ট টার্ম, তারপর 1 ডিগ্রি টার্ম, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। আমরা ওইভাবে সাজিয়ে নেব। তা দেখো কনস্ট্যান্ট টার্ম কত বলো দেখি, দেখো -9 প্লাস 24 মানে হচ্ছে 15। তারপরে কত হবে এক্স টার্ম কোথায় আছে দেখো এইখানে আছে, আর কোথাও নেই, মানে প্লাস 6x। তারপরে x² টার্ম এখানে দেখো 3x², এখানে x², তার মানে প্লাস 4x², ঠিক আছে। তারপরে দেখো না এবারে এখানে দেখো 18x ছিল, তাই না? তাহলে এইখানে একটু কাটাকাটি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তাহলে -18 প্লাস 6 মানে তোমার হচ্ছে -12। ক্লিয়ার? -12x, তাহলে প্লাস 4x² হলো। এবার x³ টার্ম দেখো একটাই আছে। এবার দেখো এটা কোথায় মিলছে, তাহলে কি বললাম, প্রথমে কনস্ট্যান্ট টার্ম -9 প্লাস 24 মানে ইকুয়াল 15। তারপর এক্স টার্ম কোথায় দেখো এখানে -18x প্লাস 6x মানে -12x। তারপর x² টার্ম এখানে দেখো 3x², এখানে 1x² মানে 4x²। তারপর দেখো কিউব টার্ম একটাই আছে। এবার দেখো এটা কার সঙ্গে মিলছে, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা অপশন 3 তে আছে, তার মানে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? চলো নেক্সট। একজন বাবা বর্তমানে তার মেয়ের বয়সের 3 গুণ, 10 বছর পর তার বয়স তার চেয়ে দ্বিগুণ হবে। কন্যার বর্তমান বয়স কত? দেখো বর্তমানে কি বলছে, মেয়ের বয়স যদি 1 হয় তাহলে বাবা মেয়ের বয়সের 3 গুণ মানে 3:1 হয়ে গেল তখনকার অনুপাত। এবার 10 বছর পিছিয়ে যাও, এটা বর্তমান। 10 বছর পিছিয়ে যাও মানে 10 বছর পরে বলছে, তার মানে 10 বছর আগিয়ে গেলাম সোজা কথায়। তখন কি বলছে, তার বয়স তার চেয়ে দ্বিগুণ হবে। তার মানে তখন যদি মেয়ের বয়স 1 হয় তখন পিতার বয়স হয়ে যাবে 2। তাহলে তখনকার অনুপাতটা হচ্ছে 2:1। এবার দেখো আমাদের দেখতে হবে কি এই গ্যাপটা সেম আছে কিনা। দেখো এই 3 থেকে 2 গ্যাপ 1, কিন্তু 1 থেকে কোনো গ্যাপ নেই। তার মানে আমাকে প্রথম কাজ হবে এই গ্যাপটিকে সেম করা। সেটা কিভাবে করব, এইখানে গ্যাপটা চেক করো। দেখো 2 - 1 মানে 1 গ্যাপ, এখানে 2 গ্যাপ। তার মানে কি করতে হবে, এখানেও আমাকে 2 গুণ করে গ্যাপটাকে সেম করে নিতে হবে, অর্থাৎ 2 দুগুণে 4, 2। এবার দেখো গ্যাপটা সেম হয়েছে, এখানে 1 গ্যাপ, এখানেও 1 গ্যাপ। এই গ্যাপটার কারণ হচ্ছে এই 10 বছর আগিয়ে যাওয়া। তার মানে 1 মানে 10। কি চেয়েছে, কন্যার বর্তমান বয়স। কন্যার বর্তমান কত 1, তাহলে 10 গুণ করে দাও, 10 বছর হয়ে যাবে, অর্থাৎ অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। যদি পিতার বয়স চাইতো তাহলে 3 গুণিত 10 30 হয়ে যেত, তাই না? এভাবে কিন্তু এই অঙ্কগুলোকে করতে হয়, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখো। একটি সংখ্যা যখন 335 এবং 265 যোগফল দ্বারা ভাগ করা হয় তখন ভাগফল হিসাবে 335 এবং 265 এর পার্থক্যের 3 গুণ এবং 35 অবশিষ্টাংশ দেয়। তাহলে সংখ্যাটি কত? দেখো এটা ভাগের খেল, তাহলে এটা হচ্ছে আমাদের ভাজক, ভাজ্য, ভাগফল আর নিচে ভাগশেষ, তাই না? কাকে দিয়ে ভাগ করতে বলছে, 335 এবং 265 যোগফল দিয়ে। তাহলে এটা যোগ করে দাও তো, 300 দিয়ে 500, 600 দিয়ে ভাগ করতে বলছে, তাই না? ভাগফল কত বলছে না, 335 265 পার্থক্যের 3 গুণ। তাহলে 335 থেকে যদি 265 আমি বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে বড়, 70, তার 3 গুণ মানে হচ্ছে 210। আর ভাগশেষ কত থাকবে, 35। ব্যাস, তাহলে আমাকে এই সংখ্যাটি চেয়েছে। এই সংখ্যাটি যদি ভাজ্য হয় তাহলে আমরা কি জানি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। এটা সেই ছোটবেলা থেকে শিখে আসছি। তাহলে এইটার সঙ্গে এটা গুণ করে দাও, 6 × 6, 6 দুগুণে 12, 3টে শূন্য। তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল করলাম প্লাস ভাগশেষ, ব্যাস লাগিয়ে দাও। তাহলে কত হচ্ছে, 1 2 6 0 3 5। এটা কোথায় আছে, 1 2 6 0 3 5 অপশন 1-এ, অর্থাৎ অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। দুটি সংখ্যার অনুপাত 5:7, যদি তাদের গোসাগু অর্থাৎ HCF 17 হয় তাহলে সংখ্যাগুলো নির্ণয় করো। এই অঙ্কগুলোর সুন্দর ট্রিক্স, এখানে 17 দিয়ে গুণ করে দাও, এখানে 17 দিয়ে গুণ করে দাও, তাহলে সংখ্যাগুলো পেয়ে যাবে। তাহলে 5 × 17 = 85 আর 7 × 17 = 119,
তার মানে সংখ্যাগুলো হয়ে গেল 85 আর 119। এগুলো আমরা লসাগু গোসাগুতে করেছি, তাই না? চলো নেক্সট। 2 sec স্কয়ার a প্লাস 4 cos স্কয়ার a মাইনাস 2 tan স্কয়ার a মাইনাস 4 cot স্কয়ার এর মান নির্ণয় করো। কোন অপশনটা কারেক্ট হবে? দেখো, এই ধরনের অঙ্কগুলো করার জন্য ত্রিকোণমিতির তিনটে খুবই ইম্পর্টেন্ট এবং বেসিক ফর্মুলা আছে। সেগুলো কি? তাহলে এইটা তোমাকে মনে রাখতে হবে, সাইন স্কোয়ার এ মানে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, যদিও দুটো ব্যাপারটা একই, সমান 1। সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান 1, আর কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1। এই তিনটে আমাদের বেসিক ফর্মুলা, এইটা দিয়ে আমরা স্টার্ট করেছিলাম ত্রিকোণমিতি, তাই না? এবার দেখো, তুমি যদি এইখানটা আর এইখানটা দেখো, যদি 2 কমন নিই, তাহলে দেখো পড়ে থাকছে আমাদের সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ। ক্লিয়ার? বেশ। তারপরে দেখো এইখানটা আর এইখানটা যদি 4 কমন নিই, তাহলে দেখো আমাদের পড়ে থাকছে কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। ঠিক আছে? বেশ। তাহলে দেখো এইখানটা আমরা 1, তাহলে 2 গুণিত 1, এখানটাও আমরা 1, 4 গুণিত 1 মানে 2 প্লাস 4 সমান হয়ে গেল 6। তার মানে অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই বেসিক ফর্মুলাগুলো জেনে রাখতেই হবে তোমার ত্রিকোণমিতি করার জন্য। ঠিক আছে? চলো নেক্সট। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এতে অ্যাঙ্গেল এ সমান 40 ডিগ্রি, অ্যাঙ্গেল বি সমান 55 ডিগ্রি, অ্যাঙ্গেল ডি সমান 55 ডিগ্রি, অ্যাঙ্গেল ই সমান 85 ডিগ্রি এবং মেজারমেন্ট এম। ঠিক আছে? অর্থাৎ এবির দৈর্ঘ্য আর এফডির দৈর্ঘ্য সমান হলে তাহলে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক? দেখো, এই চিহ্নটা তোমরা জানো, এই চিহ্নটা হচ্ছে সর্বসম ত্রিভুজের চিহ্ন। সর্বসম ত্রিভুজ কাকে বলে? দুটো অ্যাঙ্গেলগুলো সমান হয়, বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, তাই না? তাহলে সেক্ষেত্রে কি করতে হয় আমাদের? দেখো, দুটো ত্রিভুজ আগে প্রথমে এঁকে নাও। ঠিক আছে? এটা যে কোনো আমি দুটো ত্রিভুজ এঁকে দিলাম। ক্লিয়ার? বেশ। এবার দেখো কোন দুটো অ্যাঙ্গেল সমান বলছে। এটা বি অ্যাঙ্গেলটা সমান, এটা ডি অ্যাঙ্গেল। তার মানে সমান বলেছে, এটা যদি বি হয় তাহলে এই সোজা সোজাটা ডি হবে। মানে এইটা আমরা 55 পেয়ে গেলাম। ঠিক আছে? এবার দেখো তোমাকে কি বলেছে, এবির দৈর্ঘ্য আর এফডির দৈর্ঘ্য সমান। এটা যদি আমি এ নিই, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হতে হবে। এবির দৈর্ঘ্য আর এফডির দৈর্ঘ্য সমান। এফডি কিন্তু এটা নিলে হবে না, সর্বসম না। তার মানে এইটা যেদিকে নেবো এটাও সেদিকে নেবো। তাহলে এ বি সি এটা নাম দিলাম, ডি ই এফ এটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে? এবার কি বলছি দেখো, এ কোনটা 40 ডিগ্রি। বেশ, এইটা 40 ডিগ্রি। আর কি না, বি 55 ডিগ্রি তো আগে নিয়ে নিচ্ছি। বেশ, ইটা 85 ডিগ্রি। ঠিক আছে? এটা সমান ই হচ্ছে 85 ডিগ্রি। তার মানে এর যেটা হবে এর সেটা হবে। ঠিক আছে? এর কত হচ্ছে? 85 5 90, 140। তার মানে তোমার এখানটা হয়ে যাবে 40 ডিগ্রি। তার মানে এটা হয়ে যাবে 40 ডিগ্রি। ঠিক আছে? বেশ। এবার দেখো, তার মানে দুটো সর্বসম ত্রিভুজ হলো। তাহলে এ বি সি ট্রায়াঙ্গেলটা কার সঙ্গে? দেখো আমি পড়ছি কি হবে, এ বি সি। তার মানে এদিকেও আমাকে এইভাবেই পড়তে হবে, এফ ডিই। ডিইএফ বা ডিএফই এভাবে কিন্তু পড়বে না। এইটা যে ডিরেকশনে পড়বে এ বি সি, এটাকেও সেই ডিরেকশনে তোমাকে বলতে হবে। তাহলে এ বি সি ত্রিভুজটা সর্বসম হবে এফ ডিই ত্রিভুজের সাথে। সেটা কোথায় মিলছে দেখে নাও। দেখো একমাত্র অপশন 4-এ আছে এবিসি ত্রিভুজ, এফডিই ত্রিভুজ দুটো সর্বসম ত্রিভুজ। তার মানে অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল নিশ্চয়ই? চলো নেক্সট অঙ্ক। ভগ্নাংশ হিসাবে 1.24 বার সরলীকরণ করুন। তো এটাকে কিভাবে ভাঙতে হয়? এই যে 1.24 বার মানে প্রথমে পুরো সংখ্যাগুলোকে নিয়ে নেবো, মাইনাস যেটা আছে 1 ডিভাইডেড বাই কটার মাথায় বার আছে? দুটোর মাথায়, দুটো নয়। ব্যাস, এই তো ব্যাপার। তার মানে উপরটা কত হচ্ছে? 123 আর নিচটা হচ্ছে 99। দেখো 3 দিয়ে কেটে যাচ্ছে না, 3 4 12, 3 1 3, এটাও কেটে যাচ্ছে 33। তার মানে 41/33 ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে অপশন 2 ইজ রাইট। ক্লিয়ার? চলো এবার নেক্সট যাই। রবি 50,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছেন। 6 মাস পর রাজু তার সাথে যোগ দেন এবং 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন। রবি বিনিয়োগ করার পর থেকে 1 বছরে তারা 63,000 টাকা লাভ করেছে। রাজুর লাভের ভাগ কত? তাহলে অংশীদারি কারবারের অঙ্কের স্টাইলটা কি? প্রথমে আমরা বিনিয়োগের অনুপাতটা বার করে নেব। ঠিক আছে? দেখো এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে 4টা শূন্য বাদ দিয়ে দাও,
এখানেও 4টা শূন্য বাদ দিয়ে দাও। তার মানে আমি যদি ধরি যে রবি 5 টাকা বিনিয়োগ করেছে, 6 মাস পর রাজু 10 টাকা বিনিয়োগ করেছে। দেখো রবি যে 5 টাকা বিনিয়োগ করেছে সেটা পুরো 12 মাসের জন্য বিনিয়োগ করেছে, তার মানে টোটাল তার টাকা হচ্ছে 5 গুণিত 12। আর 6 মাস পর তার মানে আর 6 মাস থাকলো, তখন রাজু 10 টাকা বিনিয়োগ করেছে 6 মাসের জন্য, তার মানে 10 গুণিত 6। দেখো দুটোই 60-60 হচ্ছে, তার মানে তাদের বিনিয়োগের অনুপাতটা হচ্ছে 1:1। এবার লাভ কি করে পাবো? যে অনুপাতে বিনিয়োগ করেছে সেই অনুপাতে। কার লাভ চেয়েছে? রাজু। তাহলে একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে রবি, দ্বিতীয়টা হচ্ছে রাজু, দুটো তো সেম, তাহলে যেটা হোক ধরলেও হবে, কোনো অসুবিধা নেই। তার মানে রাজু কত টাকা পাবে? 1 ভাগ, কত ভাগের? 2 ভাগের 1 ভাগ, কারণ 1 + 1 2, 2 ভাগের 1 ভাগ পাবে কতর মধ্যে? না 63,000 টাকার মধ্যে। ব্যাস, এই গল্প। ঠিক আছে, তাহলে কাটাকাটি করে নাও। 3 দুগুণে 6, 2 একে 2, 5 দুগুণে 10, 31,500 টাকা রাজু লাভ হিসাবে পাবে। তার মানে অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। যখন মিনিটের কাঁটা 2 ঘন্টা 20 মিনিটের দূরত্ব জুড়ে যায়, তখন এটি দ্বারা আচ্ছাদিত কৌণিক দূরত্ব কত? ঠিক আছে, দেখো মিনিটের কাঁটাটা 2 ঘন্টা 20 মিনিট যদি ঘুরে, তখন যে কৌণিক দূরত্বটা অতিক্রম করেছে সেটা কত? তুমি আইডিয়া করো না, এটা একটা ঘড়ি, 2 ঘন্টা 20 মিনিট, ধরো এখান থেকে শুরু করি, তাহলে 1 ঘন্টা ঘুরবে, মানে মিনিটের কাঁটাটা পুরো 1 রাউন্ড মারবে, মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। 2 ঘন্টা মানে আরেক রাউন্ড মারবে, তার মানে 360 গুণিত 2। এবারে 20 মিনিট, দেখো 20 মিনিট মানে হচ্ছে কত? 60কে মানে 20 মিনিটের 3 গুণ হচ্ছে 60 মিনিট, তার মানে পুরো অ্যাঙ্গেলটা যখন ঘুরবে 360 ডিগ্রি, সেটা 60 মিনিট হচ্ছে। তাহলে 20 মিনিট মানে তার 1/3 গুণ, মানে কত হচ্ছে? 120 গুণ, তাই না? আরে 360-এর 1/3 গুণ, সেটা হচ্ছে 120। সেরকম মানে 60-এর 1/3 গুণ সমান 20। তাহলে 60-এর 1/3 গুণ 20, সেরকম 360-এর 1/3 মানে 120। তাহলে টোটাল সে প্রথমবারের জন্য 360, 2 ঘন্টার জন্য 2 গুণিত 360, আর 20 মিনিটের জন্য আমার 120 ডিগ্রি অ্যাঙ্গেল। ব্যাস, তার মানে হলো কত? 600, 720 আর এদিকে 120, তার মানে 840 ডিগ্রি অ্যাঙ্গেলসে মানে কৌণিক দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। একজন ছাত্র টার্ম 1-এ 80 নম্বর এবং টার্ম 2-তে 90-75 নম্বর পেয়েছে। তার চূড়ান্ত স্কোরের শতাংশ কত হবে যদি শর্তগুলিতে দেওয়া ওয়েটেজ, ওজন মানে এখানে ওই মানে ওজন নয়, ওয়েটেজটা যথাক্রমে 40% এবং 60% হয়? দেখো প্রথম পরীক্ষাতে রাজু 80-র 80 পেয়েছে, একজন ছাত্র, রাজু তো নয়, একজন ছাত্র। তাহলে 80-র ওয়েটেজ কত কত বলেছে? প্রথমে 40, তার মানে 80-র ওয়েটেজ 40%, আর এখানেও 80-র ওয়েটেজ 40%। তার মানে দেখো সে প্রথম পরীক্ষায় 32-এর 32 পেয়েছে। এখন দ্বিতীয় পরীক্ষায় কত? 90-এর 75 পেয়েছিল। এবার ওয়েটেজটা তোমার দিয়ে দিয়েছে, এটা ওয়েটেজ হিসেবে নাম্বারটা দিয়েছে, অ্যাকচুয়াল নাম্বার কিন্তু এইটা 32-এর 32। তাহলে ওয়েটেজটা কত দিয়েছে? 60%, তার মানে 60%, আর এখানেও 60%। তাহলে তোমার হচ্ছে কত? উপরে হচ্ছে 42 আর নিচে হচ্ছে তোমার 6-9 54। এবারে কি বলছে যে চূড়ান্ত স্কোরের শতাংশ কত? তার টোটাল কত নম্বরের পরীক্ষা হয়েছে? 32 আর 54, 86। ঠিক আছে, আর পেয়েছে কত? 4-3-7 74। ওকে, 6-7 42, সরি এটা 45 হবে, হ্যাঁ এটা 45 হবে, রাইট। 6-7 5-6 30 03, 7 42 45। বেশ, আর এটাও তোমার 5-2-7 4-3-7 হবে, তাই না? বেশ, 77-এ 86 পেয়েছি। এবারে শতাংশ মানে 100 দিয়ে গুণ। বেশ, এবারে 7786 এবারে গুণ করো। ঠিক আছে, প্রথমে তুমি 9 খাইয়ে দাও, 9 খাওয়ালে কত হচ্ছে? না 9 নয় 8 খাবে, তাই না? 8 খাবে, 8। তো দেখো 8-6 48, 4 8-8 64, 4 68, 688। তার মানে এদিকে 12, এদিকে 82, তার মানে 820 রইল। এবারে দেখো তোমার 9 খাবে, তাই না? 8 9, 9 খাবে, 6 9 54, 4 5 8 9 72, 5 77, মানে 4 করে দিলে 10, 6 সাথে কাটলে 4 46। এবার দেখো দশমিক, তাহলে 8 9 আনুমানিক নিকটতম পূর্ণ সংখ্যা,
89 পয়েন্ট মানে দেখো এইটাই সব থেকে কাছে পাচ্ছি, অর্থাৎ 90% হবে, ঠিক আছে না? 89% যাই হোক, আমি এটা 90% হিসেবে লিখে দিলাম। ক্লিয়ার? এই হলো গল্প, যেহেতু আমাকে আনুমানিক চেয়েছে। তাহলে একটু ভাগ করলেই বুঝতে পারা যাবে যে 89 পাশাপাশি শুধু 90 আছে। চলো নেক্সট। একটি শহরের জনসংখ্যা এত, যদি এটি বার্ষিক 4% হারে বৃদ্ধি পায় তাহলে 2 বছরের জনসংখ্যা কত হবে? দেখো 2 2 4 3 7 5 শুধু গুণ আর কিছু নয়। প্রথম বছরে 4% বৃদ্ধি পাচ্ছে মানে 104/100, দ্বিতীয় বছরে 4% বৃদ্ধি পাচ্ছে মানে 104/100। বেশ, এই ক্যালকুলেশনটা করলে তোমার অঙ্ক শেষ। তাহলে তুমি 25 দিয়ে প্রথমে কাটো। প্রথমে যদি 25 দিয়ে কাটি, চলো 25 4 100 আর 6 25 150, 8 25 200, নয় 8 25 200, 24 243, 8 9 25 225, ঠিক আছে? আর 25 5 30 মানে 18 187, 6 25 7 25 175, 175 তো তোমার কত হচ্ছে 175 আর 187, তার মানে হচ্ছে এদিকে 25 15, আর এদিকে হচ্ছে তোমার 12 আর এদিকে 25 মানে 125। তাহলে এটা কেটে গেল। আবার 25 দ্বারা 100 করো, আবার খাও 3 25 75, তার মানে হচ্ছে তোমার 4 14, এদিকে 147, তাই না? 6 25 150 মানে 5 খাওয়াতে হবে, 125, এদিকে 147 125, 147 125 2, বাস বাস 9 পয়সা 225, ব্যাস হয়ে যাচ্ছে দেখো। ঠিক আছে, এদিকেও 4 দিয়ে কাটি দাও, 4 দুগুনি 8, 4 ছক 24, ঠিক আছে, 4 দুগুনি 8, 4 ছক 24, 4 দুগুনি 8, 4 ছক 24, এই তিনটায় গুণ করতে হবে। এবারে 359 গুণিত 6 6 36 3, 12 দুগুণে 24, 3 27 2, 2 দুগুণে 4 2 6, এইটাই গুণ করো। দেখো 6 9 54, তার মানে এইটা আর এটা বাদ চলে যাচ্ছে, এদিকে 5 5 ছক 30 আর 7 9 63, 93 আর 5 98 9, দেখো একটাই 8 অপশন পাচ্ছি, তার মানে অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? ব্যাস, নেক্সট। একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেমি, 7 সেমি এবং 10 সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এখানে তোমাকে যে বাহুগুলো দেওয়া আছে যদি আমি লিখি, ধরো আমি এরকম একটা বাহু নিলাম, এটা 5 7 10, আগে দেখে নাও তো এটা সমকোণী ত্রিভুজ আছে কিনা। 5 স্কোয়ার মানে 25, 7 7 49, 49 আর 25, এদিকে 10 100, 9 পাশে যোগ করলে শূন্য আসছে না, তার মানে এটা সমকোণী ত্রিভুজ দেওয়া নেই, তার মানে এটা বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে তোমার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এবিসি যদি বাহুর দৈর্ঘ্য হয়। আর এসটা হচ্ছে কি তোমার অর্ধ পরিসীমা, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এখানে দেখে নাও এস সমান কত, এস সমান হচ্ছে 7 5 12 10 22 বাই 2, মানে হচ্ছে 11। ঠিক আছে, এবার তুমি বসিয়ে দাও, তাহলে একটা 11, ঠিক আছে। এবার এস মাইনাস এ মানে 11 মাইনাস 5 6, 11 মাইনাস 10 1, 11 মাইনাস 7 4, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে 2 মাত্র একটা বেরোবে, আর 6 11 66, ব্যাস 2√66 হয়ে যাবে ত্রিভুজটার ক্ষেত্রফল, অর্থাৎ অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। একটি কম্বল 1138 টাকায় বিক্রি হয়, যার ফলে 30% ক্ষতি হয়, কিন্তু 5% লাভ করতে কত টাকায় বিক্রি করতে হবে? প্রফিট লসের খুব সুন্দর ভিডিও আমি আপলোড করে দিয়েছি, তোমরা যদি একবার প্রথম থেকে চ্যাপ্টারটা করতে চাও তাহলে আমার প্লেলিস্টে যাও, পাটিগণিত সুবিধ দাস নিউ বুক, ওইখানে গিয়ে যদি প্রফিট লস ভিডিওগুলো দেখো, আশা করি তোমার প্রফিট লসে কোনো সমস্যা হবে না। দেখো আজ প্রথমে 1138 টাকায় বিক্রি করেছিল, তার ফলে 30% ক্ষতি হয়েছে, তাহলে সিপি কত হবে? এর জন্য সিপি হবে 100 উপরে থাকবে আর ব্যালেন্স করলে হবে 70। এটাকে আবার 5% লাভে বিক্রি করতে চায়, তাহলে উপরে হবে 105, নিচে হবে 100। এটা এসপি, এসপি থেকে সিপি হলে উল্টাবে, আবার সিপি থেকে এসপি হলে আবার ঠিক ঠিক থাকবে, উল্টাও মানে উপরে 100 উপরে 100 থাকবে, এটা বলতে চাইছি। 100 100 কাটি দাও, 7 10 70, আর এদিকে 7 1 7, 5 7 35, 5 দিয়ে কাটাও, 5 দুগুণে 10, 5 3 15, 2 দিয়ে কাটাও, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, এবার গুণ করে দাও, 3 4 12, একটাই মাত্র 2 আছে লাস্ট ডিজিট, অর্থাৎ অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। কোহলি রোহিতের থেকে 3 বছরের ছোট,
কোহলি এবং রোহিতের বয়সের যদি অনুপাত 7:8 হয়, তার মানে দেখো এটা কোহলি, এটা রোহিত, ডিফারেন্সটা কত? 1, সেটাই তোমার বলে দিচ্ছে 3 বছর। ব্যাস, তাহলে এইটা কোহলি, এটা রোহিত, তাহলে তোমাকে চেয়েছে কোহলির বয়স কত, তাহলে 1 যদি 3 হয় তাহলে 7 মানে কত হবে? 21 হয়ে গেল। আর যদি রোহিতের চাইতো তাহলে এখানেও 3 গুণ দিতাম, তাহলে 24। যেহেতু কোহলির চেয়েছে তার মানে তোমার অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। 800 কিমি ভ্রমণের জন্য একটি ট্রাক 50 কিলোমিটার পার ঘন্টা বেগে প্রথম 300 কিমি ভ্রমণ করে কোন গতিতে এটি অবশিষ্ট দূরত্বকে কভার করবে যাতে গড় গতি 60 কিলোমিটার পার ঘন্টা হয়? ক্লিয়ার? বেশ, কি করে করবে তুমি এটা? দেখো, আমরা গতি মানে কি জানি? দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। টোটাল তো দূরত্ব আমার 800 বলে দিয়েছে, এবার সময় দুটি ক্ষেপে গেছে, 50 কিলোমিটার পার ঘন্টা বেগে গেছে 300 কিমি, এক্ষেত্রে সময় কত না? দূরত্ব বাই সময় 50, ঠিক আছে? প্লাস দ্বিতীয়টার কত আছে? 300 কিলোমিটার চলে গেছে, আর আছে 500 কিলোমিটার, আর আছে 500 কিলোমিটার। এই বেগটা আমি জানি না, এই বেগটা আমাকে জানতে হবে। এটা এক্স নিয়ে নাও, এটা এক্স নিয়ে নাও, তাহলে এইটাই হয়ে গেল তোমার গড় গতি, সেটাই তোমার বলে দিয়েছে 60। ব্যাস, এই হলো গল্প। তো একটু কাটাকাটি করে নিতেই পারো। এক কাজ করো, তুমি প্রথমে একটা শূন্য কাটিয়ে দাও, ঠিক আছে? 2 3 6 আর এদিকে 40, নিচটা দেখো তোমার 50x লসাগু হচ্ছে, তাহলে উপরে চলে যাবে 40 গুণিত 50x, ঠিক আছে? বা এক কাজ করো, এখানে 6 করে দিতে পারো, ঠিক আছে? 6 করলে তোমার ক্যালকুলেশনটা আরো সোজা হয়ে যাবে, তাই না? তাহলে দেখো এটা হচ্ছে কত? 6x, দাঁড়াও, উপরে তাহলে কত আছে? উপরে আছে তাহলে 40, নিচে 6 প্লাস 500/x, তার মানে 6x প্লাস 500, আর নিচে এক্সটাকে আমি উপরে তুলে দিলাম, আর এদিকে তোমার আছে 3। এবার একটু ব্রজগুণন করে দাও, তাহলে 40x সমান হচ্ছে 18x প্লাস 3 5 1500। বেশ, এবার এটা বিয়োগ করো, এদিকে এনে এসে বিয়োগ হয়ে যাবে, তাহলে 18 আর 22 30 40, তোমার হচ্ছে কত? 22x, এদিকে তোমার হচ্ছে 1500, ঠিক আছে? তাহলে x সমান কত পাচ্ছি আমরা? 1500/22, তাহলে 2 দিয়ে কাটিয়ে দেবো, তাহলে উপরে হচ্ছে দেখো 750, নিচে 11, আর কাটাকাটি যাচ্ছে না, আর এটাই অ্যান্সার দিয়েছে দেখো। তার মানে ওই বাকি যে 500 কিলোমিটার গেছে সেটা 750/11 কিলোমিটার পার ঘন্টা বেগে গেছে। বেশ, কনসেপ্ট কি? গড় গতিবেগ দিয়ে দিয়েছে, তার মানে গড় গতিবেগ মানে টোটাল দূরত্ব বাই টোটাল সময়। টোটাল দূরত্ব 800, আর সময়টা দেখো আমাকে দুটো ক্ষেপে বের করাতে হবে। কেন না? প্রথম 300 কিলোমিটার গেছে 50 কিলোমিটার পার ঘন্টা বেগে, তার সময় কত? 300/50 মানে 6। আর দ্বিতীয়টাই আমাকে বার করতে বলেছি, সেটার যদি গতিবেগ x ধরে নিই তাহলে 500/x, এটা হলো সময়, আর সেটাই 60। এই ক্যালকুলেশন, ঠিক আছে? এই সময় দূরত্বর আমি চ্যাপ্টারও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যারা একদম বিগিনার, অর্থাৎ প্রথম থেকে শুরু করছো, আগে চ্যাপ্টার শুরু করো, তারপরে এগুলো শুরু করবে। দুটোই তোমার জন্য আছে, একদম থর সাজানো আছে চ্যানেলে। চলো, যদি একটি ত্রিভুজে দুটি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 80 ডিগ্রি পরিমাপ করে, তাহলে এই ত্রিভুজের তৃতীয় কোণের পরিমাপ কত? আমরা কি জানি? কোন ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে দেখো 60 আর 80 হয়ে গেল 140, তাহলে 180 থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে হয়ে গেল 40 ডিগ্রি। তারপরে তৃতীয় কোণের পরিমাপ হয়ে গেল আমাদের 40 ডিগ্রি। অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। একটি নিবন্ধের মূল্য 20% বৃদ্ধি করা হয় এবং তারপর প্রতিটি 5%-এর দুটি পরপর ডিসকাউন্ট অনুমোদিত হয়। নিবন্ধটির বিক্রয় মূল্য তার ব্যয় মূল্যের উপরে কত পার্সেন্ট? ঠিক আছে, দেখো ব্যয় মূল্য বলতে কি, আমার আগে 100 টাকা যদি খরচা হতো নিবন্ধটা তৈরি করতে, সেটা এখন খরচা হচ্ছে 120, তাহলে এইটা হয়ে গেল তোমার ব্যয় মূল্য। এবারে বিক্রয় মূল্য বার করার আগে তোমাকে দুটো 5% ছাড় দিয়েছে, সেই ছাড়টা কি করে বার করবো? আমার তো ফর্মুলা আছে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, পরপর ক্রমাণু দুটা যদি ছাড় দেয় তাহলে এই সূত্র লাগাই আমরা। দুটো ছাড় দিয়েছে, ছাড় দিলে মাইনাস, আর লাভ হলে প্লাস, বৃদ্ধি লাভ এগুলো প্লাস, হ্রাস ছাড় এগুলো হলে মাইনাস, ক্ষতি, তাই না? তার মানে দেখো 5% দুটো, তাহলে -5 প্লাস -5 গুণিত -5 ডিভাইডেড বাই 100, ঠিক আছে? -7 প্লাস 5 5 25, এদিকে হলো -10, এদিকে হলো 0.5
0.25, তার মানে দেখো -9.75%, তার মানে মাইনাস এসছে মানে ছাড়, তাহলে পরপর দুটো ছাড় দিয়েছে মানে 9.75% ছাড় দিয়েছে। কার উপরে ছাড়টা হবে? 120 উপরে। তাহলে 120 উপরে 9.75% ছাড়, এইটি তোমার বার করে নিতে পারলেই গল্প শেষ। পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে প্রথম পার্সেন্টেজ থাক, আমার তো পার্সেন্টেজ চেয়েছে, অতএব তুমি এটা তুলে নিয়ে প্রথমে দুটো শূন্য খাই দাও, মানে 100। এবার তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে 25 4 100, আর এদিকে কত হবে? 3 পয়সং 75, 75 মানে 22, 8 9 পয়সং 100 225, আর এদিকে হচ্ছে 4 30, তাই না? কেটে গেল। এবার গুণ করে দাও তো, তাহলে তোমার হচ্ছে তোমার 3 9 27, দাঁড়াও একটু এখানটা গোলমাল হয়ে গেছে আমার, হ্যাঁ দাঁড়াও এটা একটু প্রথম থেকে করে দিচ্ছি, ক্লিয়ার? চলো প্রথম থেকে অঙ্কটা পড়ে দিই, হ্যাঁ একটু আমার হিসাবে গোলমাল হয়ে গেছিল। চলো, একটি নিবন্ধের মূল্য 20% বৃদ্ধি করা হয়, তার মানে নিবন্ধটার ব্যয় মূল্য যে বললাম, যদি 100 টাকা ছিল, কারণ মূল্য বলেছে না, তার মানে কি মূল্যটা কার উপর ডিপেন্ড করে? যতটা খরচ হয়েছে ততটা, তাহলে সেটা 100 টাকা ছিল 120 টাকা হয়েছে, তার মানে এইটা হচ্ছে ব্যয় মূল্য। দুবার 5% ডিসকাউন্ট করে ব্যয় মূল্যের উপরে কত, বিক্রয় মূল্যটা ব্যয় মূল্যের উপরে কত পার্সেন্ট ছাড় দিতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে 5% ছাড় দিয়েছে মানে কি বললাম? 5 + 5, আমি যদি এটা মাইনাস দিই, ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে? -5 প্লাস ওই বললাম 0.25, এটা তোমাকে দেখালাম প্রথমে, তার মানে কত হচ্ছে এখানটায়? -10 প্লাস 0.25, তার মানে তোমার হচ্ছে -9.75, ঠিক আছে, এটা ছাড় দিয়েছে। তাহলে থাকছে কত বলো দেখি? তাহলে 100 থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই, সেটাই হচ্ছে থাকাটা হয়ে যাবে, তাই না? তার মানে তোমার হচ্ছে 91, মানে 90.25, ঠিক আছে, 90.25 আমার থাকছে। তাহলে এই 120-র 90.25 যদি বার করি পার্সেন্টেজ, মানে 100 দিয়ে করে দিলাম, ব্যাস এইটা যত হবে সেটি পার্সেন্টেজ। এই ক্যালকুলেশন তোমাকে করতে হবে, ঠিক আছে। তাহলে 25 সারে কাটি দাও, 25 4 100, আর এদিকে কত হচ্ছে? 3 পয়সং 75, একটা পয়েন্ট খাই দেবো, 3 পয়সং 75, আর তোমার হচ্ছে 75 5 80 15, 152, 6 পয়সং 150, আর পয়সা 25, আগে করে নাও 4 3 120, এটা গুণ করে দাও, 3 1 3, 3 6 18, 3 3 9 1 10, ঠিক আছে, আর একটা শূন্যের জন্য 108.3, তাহলে 108.3, তার মানে দেখো এই পার্সেন্টেজটা হচ্ছে, ঠিক আছে। 108.3 মানে 8.3, এইটি হলো তোমার অ্যান্সার, বোঝা গেল? চলো নেক্সট, দ্বিঘাত সমীকরণের সমীকরণটি খুঁজুন যার একটি মূল হিসাবে 1 + √3 রয়েছে। দেখো এখানে দুটি কনসেপ্ট আমি কাজে লাগাবো। যদি কোনো দ্বিঘাত সমীকরণের রুট a আর b পাই, তাহলে দ্বিঘাত সমীকরণটাকে লিখবো x² মাইনাস রুটগুলোর যোগফল ইন্টু এক্স প্লাস রুটগুলোর গুণফল ইকুয়াল টু 0। এইটি হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণ যদি a আর b পাই। এখন রুটগুলো যদি করণই থাকে না, তাহলে একটা রুট যদি 1 + √3 হয়, তাহলে আরেকটা তার কনজুগেট অর্থাৎ অনুবন্ধী হবে 1 - √3। তাহলে দেখো এই দুটো যদি যোগ করি, তাহলে দেখো √3 কেটে যাবে, 2 হয়ে যাবে। আর যদি গুণ করি, যোগ করলে হয় 2, আর গুণ করলে হয় a + b × a - b, মানে a² - b², মানে হয়ে গেল -2। এবারে ওটাই বসিয়ে দাও, তার মানে তোমার হয়ে গেল x² - 2x - 2 = 0। এটা হলো তোমার অ্যান্সার, অর্থাৎ অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি কনসেপ্ট লাগালাম? যদি কোনো দ্বিঘাত সমীকরণের দুটো বীজ যদি আমি পেয়ে যাই, তাহলে ইকুয়েশনটা হচ্ছে, সমীকরণটা হচ্ছে এইটা, x² - বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তার মূল বা বীজ বা রুট যাই বলো না কেন, একটা দিয়ে দিচ্ছে 1 + √3। তাহলে যদি করণী থাকে, তাহলে আরেকটা রুট তার কনজুগেট দিয়ে হবে, অনুবন্ধীটা হবে, অর্থাৎ 1 - √3। তাহলে যোগফল চাই, গুণফল চাই, যোগফল করলে দেখো √3 কেটে 2 হবে, আর গুণফল করলে a + b × a - b, মানে a² - b², a² মানে 1 আর b² মানে 3, তাহলে -2। তাহলে x² - 2x - 2 = 0, অর্থাৎ অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট, 210 মিটার লম্বা ট্রেনটি 12 সেকেন্ডের মধ্যে বিপরীত দিকে 4.5 কিলোমিটার ঘন্টা বেগে হেঁটে একজন মানুষকে অতিক্রম করে। দেখো গল্পটা কিরকম, ধরো এদিকে ট্রেন যাচ্ছিল, এদিকে একটা মানুষ আসছিল, ওকে। ট্রেনটা লম্বা বলে দিয়েছে 210 মিটার,
সেটি ব্যক্তিকে 12 সেকেন্ডে অতিক্রম করছে। 12 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে ট্রেনের গতিবেগ কত? ট্রেনের গতিবেগ বার করতে গেলে তোমাকে যেহেতু সময়টা দিয়ে দিচ্ছে, তার মানে আগে দেখতে হবে যে ট্রেনটা 12 সেকেন্ডে 210 মিটার অতিক্রম করছে, তার মানে এখানে একটা আপেক্ষিক গতি কাজ করছে। কেন না, দুটো দুই দিকে আসছে এবং দুজনেই একসাথে মুভ করছে। তাহলে সময় মানে কি, দূরত্ব বাই বেগ, সেটা সমানই বলে দিচ্ছে 12 সেকেন্ড। ঠিক আছে, এই বেগটা আমার বার করতে হবে, একটা ট্রেনের গতি আর একটা মানুষের গতি। ওকে, দেখো ট্রেনের গতি আমি ভি কিলোমিটার পার ঘন্টা আর মানুষটার গতি 4.5 কিলোমিটার পার ঘন্টা, কিন্তু এটা কিলোমিটার পার ঘন্টাতে আছে, নিলাম ভিটা যদি কিলোমিটার পার ঘন্টা নিই আর এগুলো সব মিটার আর সেকেন্ড, তার মানে কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5-এর 18 দিয়ে গুণ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো পুরো মিটার পার সেকেন্ড চলে এলো। এবার আমার ভিটি চাই, তাহলে গল্প শেষ। তাহলে 5-4 20, 5 দুগুণে 10, 6 3 18, 6 দুগুণে 12, 2 21 42। তার মানে দেখো ডান দিকে পাচ্ছি আমি ভি প্লাস 4.5 আর দিকে 3 1 3, 3 দুগুণে 6। তাহলে ভি সমান দেখো হয়ে গেল, এটা এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, 5 করে দিলে 10, 5 থেকে 1, 4 1 5, 8 58.5, অর্থাৎ অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। একটি 91 সেমি লম্বা তারটিকে দুটি টুকরোতে কাটা হয় যাতে একটি টুকরো দৈর্ঘ্য অন্যটির 3/4 হয়। ছোট টুকরোটির দৈর্ঘ্য খুঁজুন। দেখো একটি টুকরোর দৈর্ঘ্য যদি অন্যটির 3/4 হয়, তাহলে 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4:3। তাহলে এটা ছোট টুকরো, এটা বড় টুকরো, টোটাল কত 7, সেটা মানেই বলে দিচ্ছে 91 সেমি। তাহলে 1 মানে 13 সেমি। ছোট টুকরোর দৈর্ঘ্য খুঁজতে চেয়েছে, তাই ছোট টুকরো মানে 3, তাহলে 1 যদি 13 হয় তাহলে 3 মানে কত হবে 39 সেমি হয়ে গেল। আর যদি বড় চাইতো তাহলে 4-এর সঙ্গে গুণ করতাম, তাহলে 39 সেমি কোথায় আছে, অপশন 2, অর্থাৎ অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। সমান গতির দুটি ট্রেন বিপরীত দিকে চলছে যদি তাদের দৈর্ঘ্য 120 মিটার এবং 140 মিটার হয় এবং তারা 10 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের গতি নির্ণয় করো। ব্যাপারটা কি দেখো, এদিকে একটা ট্রেন চলছে আর এদিকে একটা ট্রেন আসছে, এটার দৈর্ঘ্য হচ্ছে, দুটোই কিন্তু সমান গতি, সমান গতি, তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, এইটার দৈর্ঘ্য হচ্ছে 140 মিটার। তাহলে তারা একে অপরকে 10 সেকেন্ডে অতিক্রম করছে। দেখো একে অপরকে 10 সেকেন্ডে অতিক্রম করা মানে তাদের নিজেদের দৈর্ঘ্যটাকে টোটাল অতিক্রম করা। টোটাল দৈর্ঘ্য কত হচ্ছে 260, এই 260 মিটারকে অতিক্রম করতে 10 সেকেন্ড সময় লাগছে। তার মানে দেখো 26 মিটার পার সেকেন্ড হয়ে গেল ট্রেনটার গতিবেগ। ট্রেনটার নয়, ট্রেন দুটোর গতিবেগ, কেননা এখানে আপেক্ষিক গতিবেগ কাজ করছে। আপেক্ষিক গতিবেগ দুদিকে আসছে বলে যোগ আছে, তার মানে দুটো ট্রেনের গতির যোগফল হচ্ছে 26 মিটার পার সেকেন্ড। যেহেতু সমান গতির দুটো ট্রেন, তার মানে প্রতিটি ট্রেনের গতিবেগ বার করতে গেলে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 13 মিটার পার সেকেন্ড। তার মানে তোমার অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো খুবই ইন্টারেস্টিং অঙ্ক, সোজা অথচ দেখতে জটিল। তুমি কি করবে, এটা প্রথমে লসাগু করে নাও, অর্থাৎ দেখো এ বি প্লাস 1 বাই বি হোল টু দি পাওয়ার আর। ক্লিয়ার? এখানে দেখো এ বি মাইনাস 1 বাই বি হোল টু দি পাওয়ার এস। এবার এটাকে নিচে নামিয়ে দিলাম, ভাগ আছে। দেখো এ বি প্লাস 1 হোল টু দি পাওয়ার আর, আর নিচে ছিল এ। এটা দেখো বি এ বা এ বি মাইনাস 1 বাই এ হোল টু দি পাওয়ার এস। এবার দেখো আমরা তো জানি এক্স টু দি পাওয়ার এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এম মানে এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এম। তাহলে ওটাকে আমরা এইভাবে ভেঙে দেবো, অর্থাৎ দেখো এ বি প্লাস 1 হোল টু দি পাওয়ার আর, নিচে দেখো বি টু দি পাওয়ার আর, এখানেও দেখো এ বি মাইনাস 1 হোল টু দি পাওয়ার এস, নিচে বি টু দি পাওয়ার এস, এখানে দেখো এ বি প্লাস 1 হোল টু দি পাওয়ার আর, নিচে এ টু দি পাওয়ার আর, ঠিক আছে, আর এ বি মাইনাস 1 হোল টু দি পাওয়ার এস বি টু দি পাওয়ার এস। এবারে মজাটা দেখো, এইটা কেটে যাচ্ছে, এইটা এইটা এইটাই এটাই কেটে যাচ্ছে, তাহলে এই দুটো উঠে যাবে আর এই দুটো নিচে। ঠিক আছে, এটা এ ছিল, সরি। হ্যাঁ, তাহলে দেখো এইটা উপরে চলে যাবে, অর্থাৎ এ টু দি পাওয়ার আর প্লাস এস, আর এটা নিচে চলে আসবে বি টু দি পাওয়ার আর প্লাস এস। কেন
না, এটাও তো আমরা জানি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এ বাই বি হোল টু দি পাওয়ার আর প্লাস এস। ব্যাস, কি করলাম তাহলে, প্রথমে লসাও করলাম, ভাগ আছে নিচে নামিয়ে দিলাম, দিয়ে এই সূত্রটাকে লাগিয়ে দুটোকে আলাদা আলাদা করে দিলাম, কাটাকাটি করলাম, দিয়ে সাজিয়ে আবার এই সূত্রটা লাগিয়ে চোরা লাগিয়ে দিলাম, গল্প শেষ। অর্থাৎ তোমার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, এই পেজটাতে আমাদের 27টা অঙ্ক ছিল। আশা করি এই জার্নি তোমার খুব ভালো লেগেছে, খুব মজা লেগেছে। তো অঙ্কগুলো এইভাবে প্র্যাকটিস করতে থাকো। এবারে তুমি দেখে শিখলে আরেকবার প্র্যাকটিস করে নাও। প্র্যাকটিস করার পর যখন ক্লিয়ার হয়ে যাবে তখন লাস্ট বার প্র্যাকটিস করো, ওইটা হবে তোমার শেষ বার প্র্যাকটিস। সেটা মাথায় মগজে ঢুকিয়ে দেওয়ার জন্য। কারণ পিপিপি রুল এটাই, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এই ফর্মে তুমি যদি প্র্যাকটিস করো তোমার পরীক্ষা হলে অঙ্ক ভুল হওয়ার কোনো চান্সই থাকবে না। ঠিক আছে? তো চলো একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর তার সাথে সাথে বন্ধুদেরকেও শেয়ার করে দাও। আজকে যারা নতুন দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটন দাবি অল করে দিও। চলো পরের সেটে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।